ঘরের প্রতিটা জায়গায় কোনায় কোনায় পরিষ্কার রাখা খুব একটা সহজ কাজ নয়। যে কোনো কাজ পারফেক্টভাবে করার জন্য দুটো জিনিসের প্রয়োজন, একটা হলো টাইম আর একটা হলো এনার্জি। এর মধ্যে একটাও মিসিং হলে কোনো কাজই করা সম্ভব না। ঘরের ওপেন জায়গাগুলো রেগুলার ক্লিন করলেও অনেক জায়গা থাকে যেগুলো আমরা বহুদিন পর ক্লিন করি, আর লং টাইম ধরে ক্লিন না করলে যে কী পরিমাণ ডাস্ট হয় ভাবার বাইরে। এর জন্য ডেইলি ক্লিনিংয়ের পাশাপাশি উইকলি ক্লিনিং রুটিনটাও প্ল্যান করা দরকার এবং সেটা প্রপারভাবে ফলো করা দরকার। সেটা হতে পারে 7 দিন, 8 দিন, 10 দিন পর, তাও জায়গাটা অল্টার করে ঠিক পরিষ্কার হয়ে যায়। নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। একটু সময় বেশি লাগে এইরকম কিছু জায়গা আজকে ডিপ ক্লিন করে নেব। ফার্স্ট, যেমন সোফার এই পেছন সাইডে রেগুলার ঝাড়মোছ করা সম্ভব হয় না। রেগুলার সোফা সরিয়ে পরিষ্কার করা কারো পক্ষেই সম্ভব না। সোফাটা অনেকটাই সরিয়ে প্রথমে একটা রং করার ব্রাশ দিয়ে ডেটোর ওপর পোর্শনটা পরিষ্কার করে নিলাম, আর ওয়াল আর ডেটোর মাঝখানে ধুলোর মতো আস্তরণ পড়ে থাকে, ঝাঁটা দিয়ে সেভাবে পরিষ্কার করা হয় না, তাই কয়েকদিন পর এইরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই। তারপর সোফার পিছন সাইডটা ঝেড়ে ঘর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে কীরকম ময়লা। অ্যাকচুয়ালি শীতকাল বলে ওই তুলো তুলো মধ্যে ময়লা হয়। তুলোর মতো ময়লাগুলো যত ঝাড় দেব তত সরে যায়, তাই এখানেই বেশ কিছুটা ময়লা এরকম ডাস্টিং ট্রেতে ব্রাশ দিয়ে তুলে নিই, তাহলে ঘর ঝাড় দেওয়াটা ইজি হয়ে যায়। তারপর ভালো করে পুরো ঘরটাই ঝাড় দিয়ে নিচ্ছি। এইরকম ডিপ ক্লিনের দিনে বিশেষ করে কোনো কিছু সরিয়ে পরিষ্কার করার সময় সব ঘর একসাথে মুছে নিই না, একটা একটা ঘর পরিষ্কার করি আর মুছে নিই। এতে আমার পার্সোনালি সুবিধা হয়, না হলে সব কিছু এলোমেলো থাকে, ঠিক ভালো লাগে না, মনে হয় চারিদিক ছড়ানো ছিটানো কত কাজ, তাই একটা একটা পরিষ্কার করি আর মুছে নিই। এই যে এই জায়গাটাও ক্লিন করা কমপ্লিট। প্রতিটা বাড়ির ক্লিনিং রুটিন আর প্রত্যেকটা ঘরের ক্লিনিং রুটিন সেই বাড়ির পরিবেশ পরিস্থিতি আর ফ্যামিলি মেম্বারদের ওপর অনেকটাই নির্ভর করে। আমি আজকে কিছু উইকলি ক্লিনিং রুটিন শেয়ার করছি। এটা 7 দিনের জায়গায় 10 দিন পরও হতে পারে, তবে করাটাই হলো আসল কথা। পুরোটাই নিজের ওপর ডিপেন্ড করে। শারীরিক প্রবলেম দেখা দিলে সেটাকেও আগে প্রায়োরিটি দেওয়া দরকার, রেস্টের প্রয়োজন। এই যে পাতার কালারগুলো দেখলেন কি দারুণ, গাছগুলোতে একটু জলও দিলাম, মাটিটা পুরো শুকিয়ে গেছিল। সেকেন্ড আজকের ডিপ ক্লিনিং হলো এই যে ফ্রিজ আর ওয়াশিং মেশিনটা সরিয়ে তার পিছন সাইডটাও পরিষ্কার করে নেব। একটা পার্টিকুলার ক্লিনিং রুটিন ফলো করলে ভীষণ স্ট্রেস ফ্রি থাকা যায়। তার মধ্যে যারা আমার মতো উইদাউট হেল্পিং হ্যান্ড ঘরের যাবতীয় কাজ করেন তাদের জন্য ক্লিনিং রুটিন ফলো করাটা ভীষণ হেল্পফুল। ভাবুন তো একবার, স্ট্রেস আমাদের কিসে আসে? বিশেষ করে আমাদের মতো হোমমেকারদের সাংসারিক নানা প্রবলেমের জন্য স্ট্রেস আসে। বড় ছোট যে কোনো কারণেই হতে পারে এবং সেটা চলতে থাকে। তার মধ্যে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠার পর সংসারের সমস্ত কাজ সঠিকভাবে কমপ্লিট করারও একটা টেনশন থাকে, সবার সব দিক খেয়াল রাখার একটা টেনশন থাকে। হয়তো কাজ করতে করতে যে কোনো টেনশন একটু হলেও ভুলে যাই, কিন্তু থাকে তো, এটাই হলো স্ট্রেস। আর বহুদিন পর ডিপ ক্লিন করার কথা ভাবলে টেনশন যেন আরও বেড়ে যায়। তখন ভাবি যে কখন রান্নাবান্না করব, কখন কাচাকাচি করব বা ঘরের বাকি কাজগুলো করব, তারপর তো আবার ডিপ ক্লিনিং। তাই একটু হলেও নিজেকে স্ট্রেস ফ্রি রাখতে চাইলে আজ থেকেই একটা উইকলি ক্লিনিং রুটিন ফলো করা দরকার। খুব বেশি না হলেও 3-4টে করে করলেও রোটেশন ওয়াইজ চলতে থাকলে ঘরের প্রতিটা জায়গা থাকবে নিট অ্যান্ড ক্লিন। তারপর তো রেগুলার ক্লিনিং, মান্থলি ক্লিনিং এগুলো থাকেই। কথা বলতে বলতে ফ্রিজ আর ওয়াশিং মেশিন সরিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। ফ্রিজের প্লাগটাও ওই সুইচবোর্ড থেকে খুলে রেখেছিলাম, এবার সেটা সেট করে সুইচটাকে অন করে দিলাম। কিছু মনে করবেন না, যাদের মেড আছে তারা একবার ভাবুন তো, সব কাজ মেডকে দিয়ে করানো সম্ভব বা করানো যায়?
নিজের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইলে নিজেকেই পরিশ্রম করতে হবে, আর এটাই সত্যি। তাই সেই মতো কাজগুলো একটা উইকলি রুটিন ফলো করে করলে নিজেদেরই ভালো হয়। আজকাল মেড রাখাটা একটা কমন ব্যাপার। আমার মেড না থাকার কারণে আমি ঘরের কোন কোন জায়গা কতদিন পর পর ময়লা হয়, কখন পরিষ্কার করতে হবে, কতটা টাইম লাগবে সব জানি, এবং আমাকেই করতে হবে সেও জানি। তাই একটু পরিশ্রম, একটু প্ল্যানিং, আর অবশ্যই টাইমটাকে ম্যানেজ করে ঠিক করে নিই। আজকের থার্ড ডিপ ক্লিনিং হলো বাথরুমের সেলফটা পরিষ্কার করব। বেশ অনেক দিন পরিষ্কার করা হয়নি, প্রায় 11-12 দিন হতেই চললো। তাই আজকেও এটাকে ক্লিনিং লিস্টে রেখেছি। এই যে বেশ ভালোই সাবান জলের দাগ হয়েছে। স্নানের সময় এটা ক্লিন করা হয় না, সব কিছু সরিয়ে প্রপারভাবে পরিষ্কার করতে একটু সময় লাগে। তাই বাথরুম ক্লিন করাটা স্নানের আগে করি, আর অন্য টাইমে এই কাজটা। এই সেলফটার ভিতরে সমস্ত কিছু এলোমেলো ছিল, পুরো সেলফটা ফাঁকা করে একটা ভেজা টাওয়ালের মধ্যে ডিটারজেন্ট নিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিলাম। মাঝে মাঝে ক্লিন করা হয়, তাই খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়। যেহেতু এটা ঢাকা থাকে তাই ধুলো ময়লা খুব একটা হয় না, তবে সাবান শ্যাম্পু জলের সাদা সাদা দাগ এগুলো তো ভীষণই হয়। আজকের এই উইকলি ক্লিনিং রুটিনটা শুরু করেছি ওই বেলা 11টা থেকে। তার আগে ভোরবেলা উঠে স্নান পুজো কমপ্লিট করে নিয়েছি, রান্নাবান্না, কাচাকাচি, রান্নাঘর পরিষ্কার করা সব কমপ্লিট। এবার নিশ্চিন্তে কাজগুলো করছি। একটু বেশি সময় লাগবে লাগুক, তাও কাজগুলো তো পারফেক্টভাবে হবে। সকালের দিকে এত টাইম হাতে থাকে না যে অনেকটা সময় নিয়ে কাজগুলো করব। এই বাথরুম সেলফটার ডোরগুলোতে এই ম্যাগনেট সিস্টেম, ম্যাগনেট দিয়ে আটকানো থাকে, আর সেলফটা ওপেন না থাকার জন্য ভিতরটা মোটামুটি পরিষ্কারই থাকে। এবার সব কিছু জায়গা মতো সেট করে নিলেই এই তো এটাও ডিপ ক্লিন কমপ্লিট। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। হাজব্যান্ড আজকে বাড়িতে বসেই অফিসের কাজ করছে। একটু ঠান্ডা পড়েছে তাই এত বেলায় বলল একটু চা করতে। এমনিতে চায়ের কোনো নেশা নেই, যাই হোক তাই কাজের মাঝে খুবই অল্প করে 2 কাপ লিকার চা বসিয়ে দিলাম। হালকা ঠান্ডার মধ্যে 2-3 বার চা খেলে মন্দ হয় না। লিকার চা করলাম, তবে আমার অবশ্য কড়া করে দুধ চাই পছন্দ। তো ঠিক আছে, এখন নিজের জন্য দুধ চা করতে গেলে অনেকটা সময় নষ্ট হবে। অল্প করে তাই লিকার চাই খাবো, বিস্কুট টিস্কুট কিছুই খাবো না। গরম গরম চা খেয়ে আবারও এনার্জি নিয়ে কাজ শুরু করব। শুধু কি আর চা খাওয়া, তার সাথে চলছে গল্প। এই যে এই সময় হাজব্যান্ড ওই ফোনে কি জানি একটা দেখাচ্ছিল আমাকে। আজকের 4 নম্বর উইকলি ডিপ ক্লিনিং হলো ওয়াশ বেসিনের পিছনের টাইলসটাকে ওপর থেকে নিচ পর্যন্ত ক্লিন করা। ওয়াশ বেসিনটা তো ক্লিন করাই হয়, তবে পিছনের পুরো টাইলসটাকে সপ্তাহে 1 দিন ক্লিন করা হয়। ওই ঘুরে ফিরে পরিষ্কার করতে করতে 8-9 দিন হয়েই যায় দেখি। আজকাল জল, মাটি, বাতাস সব কিছুই দূষিত, আর যেটা আমাদের সবসময় চোখে পড়ে সেটা হলো জল। যেখানেই জলের ব্যবহার বেশি, এত আয়রন হয়ে যায় সেই জায়গাটা, সাদা খসখসে হয়ে যায়, টাইলসগুলো লাল হয়ে যায়, পুরো গ্লেজ নষ্ট হয়ে যায়। তাই বাথরুম, সিঙ্ক এরিয়া বা ওয়াশ বেসিনের পাশের টাইলসগুলো এগুলো কোনোটাই ক্লিন করা অ্যাভয়েড করা যায় না। উইকলি ক্লিনিং বা মান্থলি ক্লিনিং করতে যারা পছন্দ করেন না, ভীষণভাবে অ্যাভয়েড করতে চান, তাদের জন্য একটা সহজ উপায়। রেগুলার ঘরের নানান কাজের সাথে 1-2 করে এইরকম ডিপ ক্লিন করবেন। দেখবেন তাহলে আর অনেক কিছু ডিপ ক্লিন একসাথে করার ঝামেলা থাকবে না। অ্যাকচুয়ালি আমরা সবাই আমাদের সুবিধা মতো কাজগুলো করি, তাই না? ঘর ছোট হোক বা বড়, জিনিসপত্র বেশি থাকুক বা কম, সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন সাথে গোছানো থাকে তাহলে শান্তি লাগে। বিশেষ করে এটা গৃহিণীদের, আর যারা বেশিরভাগ সময় ঘরে থাকে, ঘরই তাদের আরেকটা জগৎ বলাই যায়। 5 নম্বর আজকের ডিপ ক্লিনিং হলো
ঘরের মেন দরজার বাইরে ওই কলাপসেবলের বাইরে একটা পাপোশ অল টাইম থাকে, সেটা মাঝে মাঝে ঝেড়ে নেওয়া হয় আর সপ্তাহে একদিন একটু ডিটারজেন্ট দিয়ে ক্লিন করি। এগুলো ওই লাইলন প্লাস্টিকের মতো দিয়ে তৈরি, তাই ধুয়ে নেওয়ার ঝামেলা নেই আর শুকাতেও খুব বেশি সময় লাগে না। আগে পাপোশটাকে জল ঝরতে দেব, আর আজকে অনেক বেলা হয়ে গেছে তাই এই পাপোশটার পাতা যাবে না, বাইরে আর একটা কাঁচা ধোয়া পাপোশ পেতে নেব। 6 নম্বর হলো বাইরে ওই রেগুলার ইউজ করা জুতোগুলো রাখার জন্য একটা ছোট সেলফ আছে, সেটা সরিয়ে নিয়ে জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। ভিতরের এই পোর্শনটা রোজ দিনই ঝাড় দেওয়া হয়, হলেও সেলফটা সরিয়ে ওই সপ্তাহে একদিনই ক্লিন করি। যাই হোক, দেখছি দু একটা ছোট ছোট মাকড়সাও রয়েছে, তাই ওই দেওয়ালটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ঘরের কিছু কিছু কাজ থাকে যেগুলো ক্লিন করতে সময় লাগে না, আবার রেগুলার ক্লিন করাও হয় না। ভাবি থাক, ওগুলো রেগুলার ক্লিন করে কি হবে, তখন সেগুলো উইকলি ডিপ ক্লিনিংয়ের মধ্যেই রাখতে হয়। ডিপ ক্লিনিং মানেই হলো একটু সময় বেশি লাগবে, একটু ধৈর্যও লাগে। উইকলি ডিপ ক্লিনিং থাকে তো অনেক, তার মধ্যে আজকে এই 6টাই শেয়ার করলাম। এরই সাথে আবারও দেখা হবে, এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।